শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। বিদ্যুতের দাম বৃদ্ধির ধাক্কা না কাটতে আরেকটি দুঃসংবাদ পেলেন ঢাকার বাসিন্দারা। 8 মাসের ব্যবধানে আবারও পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। এবার বাড়ানো হয়েছে 25%। বাড়তি দাম কার্যকর হবে এপ্রিল থেকে। এর ফলে রাজধানী ও নারায়ণগঞ্জ মহানগরবাসীর জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। সিস্টেম লস কমানো গেলে এমন অস্বাভাবিক হারে পানির দাম বাড়াতে হতো না বলে মনে করছেন গ্রাহকরা। এর আগে গত বছরের জুলাই মাসে প্রতি 1000 লিটার পানির দাম 5% বাড়ানো হয়। 2009 সালে ঢাকায় আবাসিক গ্রাহককে পানির দাম দিতে হতো 5 টাকা 75 পয়সা। ওয়াসার আইন অনুযায়ী সংস্থাটির বোর্ড প্রতি বছর 5% হারে পানির দাম বাড়াতে পারে, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে এবার পানির দাম 25% বাড়ানো হলো। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, দাম বৃদ্ধির পরও ওয়াসাকে প্রতি 1000 লিটারে 8 টাকার মতো ভর্তুকি গুনতে হবে। পানি যে জায়গায় তাদের মনোযোগ নাই, কিন্তু এই পানি আমরা বারবার বলছি যে এটা কিন্তু থেমে থাকবে না, এই পানির দাম আরো বাড়বে। যেই প্রক্রিয়ায় যাচ্ছে ওয়াসা, সেই প্রক্রিয়ায় পানির দাম কোনো কমার কথা না, আর বাড়বে। পানির দাম বাড়লে, গ্যাসের দাম বাড়লে, বিদ্যুৎ দাম বাড়লে এগুলা তো জনগণের উপর পড়ে। 37 টাকা মনে করেন আমরা বিল দিই, বাণিজ্যিক বিলগুলো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক সমস্যা দাঁড়াইছে। কারণ জিনিসপত্রের দাম বাড়বে, পরিবহন, ট্রান্সপোর্ট, এখানে আর সব কিছু দাম বাড়বে, তো আমার উপরে সরাসরি একটা প্রভাব পড়বে। 1 এপ্রিল থেকে এই যে পানির যে মূল্যটা বেড়েছে এটা কার্যকর হবে। আমাদের পানির মূল্য ঢাকায় আমাদের আশেপাশে দেশের যে কোনো শহরের চাইতে অনেক কম। আমাদের প্রতি 1000 ইউনিটে প্রায় 22 থেকে 25 টাকা আমাদের উৎপাদন খরচ, অথচ ওইটাকে সেল করছে এখন 12 টাকায়, যেটা এখন 14 টাকা। চলতি বছরই একাধিকবার বাড়বে বিদ্যুৎ গ্যাসের দাম। সংসদের পরবর্তী অধিবেশনেই এই সংক্রান্ত আইন পাশ হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বিদ্যুতে আর ভর্তুকি দেবে না সরকার। সাধারণ মানুষ অবশ্য বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন। কত দ্রুত আমাদের ভর্তুকির থেকে বেরোনো যায়, হ্যাঁ, কারণ ভর্তুকি দিচ্ছি বিকজ আমরা দাম কমে, উৎপন্ন খরচের থেকে দাম কমে আমরা বিক্রি করতেছি। হাইয়েস্ট জেনারেশন পর্যন্ত আমার পাওয়ার প্ল্যান্ট রাখতে হবে। এখন যদি 14,000 মেগাওয়াট হয়ে যায় আমার রিকোয়ারমেন্ট, কোথেকে দেব? আমি যে লোয়েস্টটা নিয়ে বসে থাকতে পারি না, যেমন 7,000 মেগাওয়াট 7,000 মেগাওয়াটে বানাবো, তা না। আজকের বিক্ষোভ কর্মসূচি করতে না দেয় আগামীকাল থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি। এই তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদেও আগামী সোমবার ঢাকা সহ সারা দেশে মানববন্ধন পালন করবে বিএনপি। এছাড়া রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। সরকারের প্রভাবে কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরানোই যেন প্রধানমন্ত্রীর একমাত্র উদ্দেশ্য। সুতরাং এই আবেদনকারী সরকারের প্রতিহিংসা পরায়ণতা ও ফরমাইশি রায়েরই প্রতিফলন। পুলিশের এই বাধার প্রতিবাদে আগামীকাল এটা থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি। ভর্তুকি কমাতেই পানি বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে, এতে জনগণের কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপির সব কর্মসূচি আদালতের বিরুদ্ধে, তারা সরকার আর বিচার বিভাগকে গুলিয়ে ফেলতে চায়। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। পানির কিন্তু সে হাহাকার এখন আর নেই, হাহাকারটা যেন না হয় সেই জন্য এখানে একটু ঘাটতি থাকতে পারে উৎপাদন খরচের, সেটা মেটানোর জন্য সামান্য ব্যয় বৃদ্ধি করা হচ্ছে। আমি মনে করি না জনগণের উপর বাড়তি কোনো ভোগান্তি হবে না। পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য মরার ওপর খাড়ার ঘা।
এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের রাজধানীর মৌচাকে একটি রেস্টুরেন্টে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি ও সাধারণ সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ভর্তুকি পূরণের জন্য দাম বাড়ানো যৌক্তিক নয়। জনগণের কথা বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান GM কাদের। পানি এবং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আমরা মনে করি যে কারণ সরকার দেখিয়েছেন এটা যথাযোগ্য মনে করা হোক, সাধারণ মানুষের জন্য এটা মরার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থা দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে মানুষকে বিভিন্নভাবে এর জন্য দাম বৃদ্ধির একটা চক্রে পড়তে হবে এবং আমরা চাই এগুলো জিনিসকে মানুষের বিবেচনা করা উচিত। দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপে এখনই বেশ দিশেহারা আমি মনে করি। বিএনপিকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে সরকার, পালন করতে দিচ্ছে না কোনো কর্মসূচি, এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টন কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। খালেদা জিয়াকে জামিন না দেওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল বিএনপি, কিন্তু পুলিশ তা পালন করতে দেয়নি। মির্জা ফখরুল বলেন, ভোটারবিহীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বলে জানান বিএনপি মহাসচিব। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক ছেড়ে দিতে পুলিশের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আকাঙ্ক্ষাকে দমিয়ে রেখে এরা রাষ্ট্র পরিচালনা করতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এত অসুস্থ যে তার অসুস্থতার পরেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। এটাও অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবেই পরিকল্পিত হয়ে দেওয়া হচ্ছে না। আমরা চেষ্টা করছি জনগণকে সংগঠিত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনবার, দেশনেত্রী খালেদা জিয়াকে আমরা মুক্ত করবার। খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বরিশাল নগরীর হাটখোলা এলাকায় সমাবেশ করে মহানগর বিএনপি। এ সময় বক্তারা সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। বলেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পরে একটি মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। দুপুরে সিলেট নগরীর সোভানী ঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি করিমুল্লাহ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান। সকালে নাটোরের তেবাড়িয়া এলাকা থেকে বের হয় বিক্ষোভ মিছিল। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। জয়পুরহাটের বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। সকাল 10টায় শহরের রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় নেতাকর্মীরা। এই সময় পুলিশি বাধার মুখে পড়ে তারা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে দলীয় অফিসের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। পুলিশের বাধা উপেক্ষা করে টাঙ্গাইলে বিক্ষোভ করেছে বিএনপি। সকালে ঢাকা টাঙ্গাইল রোডের বেদকা এলাকা থেকে মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। ঝিনাইদহ শহরের HSS রোডের বিএনপির কার্যালয়ে দিয়ে সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা। এই সময় বক্তারা অভিযোগ করেন, সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। এছাড়া গাজীপুর, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানেও পালিত হয়েছে এই কর্মসূচি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে বর্তমান প্রজন্মকে দূরে রাখতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ড কাপের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মেধা বিকাশের সুযোগ করে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ছেলে মেয়েকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। ক্রীড়াক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা ধরে রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাদক, দুর্নীতি থেকে আমাদের শিশুদের দূরে রেখে ধীরে ধীরে তাদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তাদের সুপ্ত যে মেধা সেটা বিকশিত হওয়ার সুযোগ পায়, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে এবং তাদের মন ও অত্যন্ত উদার হয়। আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা নামছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ফারহানা নান্সি। তিনি যুক্ত হয়েছেন সরাসরি।
ন্যান্সি, মাসব্যাপী এই মেলার এবার পাঠক ক্রেতার সাড়া কেমন ছিল, সার্বিক বেচা বিক্রির কথা যেমন জানতে চাই, একই সঙ্গে মেলার যে পরিসর, মেলার যেই আবহ, সেসব নিয়ে কী ধরনের মূল্যায়ন উঠে আসছে যারা এসেছেন মেলায়, প্রকাশক, লেখক বা পাঠকদের কাছে? সৌমিত্র, আমি একটু জানাতে চাই, আজকে মেলায় একেবারেই বিদায়ের সুর, মেলা আজকে শেষ হতে চলেছে। জানি রাখি আজকে কিন্তু এখন এই মুহূর্তে মেলায় আসলে তিল ধারণের জায়গা নেই। মেলায় কিন্তু শেষ দিনটাতে সবাই আসছে, তারা তাদের পছন্দের বইগুলো যারা এখন পর্যন্ত কিনতে পারেনি তারা কিন্তু তাদের বই কিনে নিয়ে যাচ্ছে। আমার সাথে একজন লেখক আছে, জনপ্রিয় লেখক আনিসুল হক রয়েছে, তার কাছে আসতে চাই, তার কাছে জানবো আসলে একটু জানতে চাই, আজকে মেলা শেষ হয়ে যাচ্ছে, এই যে এত পাঠক প্রিয় লেখককে খুঁজে নেয়, লেখকের কাছে আসছে, এই ভালোবাসাটা কেমন লাগে? আমি বলে যে আমি এই ভালোবাসার যোগ্য না, কিন্তু তারপরেও লেখকরা, পাঠকরা যে আমাকে ভালোবাসেন, এই জন্য আমি পাঠকদের প্রতি কৃতজ্ঞ, স্রষ্টার প্রতি কৃতজ্ঞ। কারণ আমি তো ফুটবলার না বা ক্রিকেটার না বা মোশাররফ করিম না, তারপর যে পাঠকেরা আমার কাছে আসে, ছবি তুলতে চায়, অটোগ্রাফ চায়, বই কেনে, এবং পৃথিবীর যে প্রান্তে গেছি, বাঙালি এমনকি বিদেশিরাও যদি শুনে লেখক এত ভালোবাসা দেখায়। আজকে মেলা শেষ হচ্ছে, এবারের মেলা আপনার কেমন লাগলো? সব মিলিয়ে বিন্যাস থেকে শুরু করে লেখা, নতুন নতুন লেখক এসেছে, সব কিছু মিলিয়ে আমার কাছে এবারের মেলাকে মনে হচ্ছে স্বপ্নের মতো সুন্দর মেলা। কারণ এত সুন্দর করে আয়োজন হয়েছে, বিশেষ করে এই যে স্বাধীনতা চত্বর, স্তম্ভ, সরোবরটাকে যে আমাদের ভিতরে নেওয়া হলো, শিশু চত্বর, প্রহর, এগুলি ভালো হয়েছে, মঞ্চগুলি ভালো হয়েছে, প্যাভিলিয়নগুলি কত সুন্দর, যে আমাদের উল্টো দিকে ইউপিএলটা এত সুন্দর করে সাজিয়েছে, সবগুলো একটা প্যাভিলিয়নের চাইতে আর একটা প্যাভিলিয়ন সুন্দর ছিল। আর আমি মনে করি যে এই যে স্পেস, লক্ষ লক্ষ লোক মানুষ এসেছেন 21শে ফেব্রুয়ারিতে বা শুক্রবারে বা আজকে, কিন্তু কারো ধাক্কাধাক্কি বা কোনো অপ্রীতিকর ঘটনা আমরা খবর পাই নাই। সব মিলিয়ে আমি এখনও বলবো যে এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ বইমেলা হয়েছে এবার। ভালো লেখা অথবা লেখকদের পরিচিতি, প্রচারণাটা কি খুব জরুরি, না ভালো লেখাটা খুব জরুরি? ভালো লেখাটা খুবই জরুরি। আমি অনেকবার বলেছি, যেমন মা বইটা কিন্তু প্রথম বইমেলায় মাত্র 2000 কপি বিক্রি হয়েছিল, কিন্তু এখন এটার 100তম মুদ্রণ হচ্ছে 2 লক্ষেরও বেশি বিক্রি হয়েছে। কারণ একজন পড়ে আরেকজনকে বলে। আপনি যদি আখতারুজ্জামান ইলিয়াসের বইগুলি দেখবেন বা শওকত আলীর বই দেখবেন, সংস্করণ আস্তে 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 হচ্ছে। প্রথম দিন কিন্তু এটা, প্রথম বছর হয়তো 500 কপি বিক্রি হয়েছে, কিন্তু এখন আমরা অনেকে মনে করি কি যে অনেক প্রচার দিয়ে প্রথমবার হয়তো 10,000 কপি বিক্রি হয়ে গেল, সামনের বছর ওই বইয়ের কোনো খোঁজ থাকে না, কারণ এটা কালোজয়ী হয় না। এটাকে বলা হয় ওয়ার্ড অফ মাউথ। একজন পড়ে যখন আরেকজনকে বলে, যেমন মা বইটা কিন্তু একজন পড়লে উনি আবার 20 কপি কিনে নিয়ে যায়, তার 20 জন আত্মীয় স্বজনকে উপহার দেন। এইরকম আর কি, পড়ে ভালো লাগতে হবে। তরুণ পাঠকদের জন্য আপনি কি বলবেন, আপনার পরামর্শ? আমি প্রথমে বাবা মাকে বলবো যে 2 বছর 3 বছরের বাচ্চার হাতে ছবির বই, ছড়ার বই দেন, ওদেরকে ছড়া পড়ে শোনান, ছোট গল্প, আমাদের রূপকথার গল্পগুলি বলেন, তারপরে হাতে বই নিতে নিতে বই পড়তে অভ্যস্ত হবে। আর বাচ্চাদেরকে বলবো বেশি গ্যাজেট নির্ভর হয়েও না, কাগজের বই পড়ো, কাগজের পত্রিকা পড়ো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সৌমিত্র, আমরা শুনছিলাম আনিসুল হক আমাদেরকে বলছিলেন যে বাচ্চাদের হাতে বই দিতে, সে বইয়ের সাথে থাকতে বলছিলেন, এবং আমি কিন্তু আজকে বই মেলায় দেখছি বেচা বিক্রি কিন্তু মানে জোরসে হচ্ছে। আসলে বেচা বিক্রি শেষ মুহূর্তে একদম বিক্রেতারা বলছেন তারা বিক্রি করে আসলে একেবারেই কুল পাচ্ছেন না। তারা বলছেন যে আর কয়েকটা ঘন্টা রয়েছে মেলা, সেই ঘন্টাতে আসলে আরও বেচা বিক্রি বাড়বে সেই আশাই করছে। সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। এদিকে শেষ দিনে সকাল 11টায় উন্মুক্ত হয় মেলার গেট। প্রাণের মেলায় বইপ্রেমী মানুষের আনাগোনা থাকবে রাত 9টা পর্যন্ত। আজ 3 বেলা থাকছে শিশু প্রহর। সকাল 11:30 ও 3:30টার পর সন্ধ্যা 6:30তেও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। সিসিমপুরে আনন্দের পাশাপাশি শিশুরা সংগ্রহ করছে পছন্দের বই, পিছিয়ে নেই বড়রাও। গুণীজনরা বলছেন শিশুরা যেন ইন্টারনেটে আসক্ত না হয়ে পড়ে, সেদিকে বাবা মাকে সজাগ থাকতে হবে। রাত 8টায় গ্রন্থমেলার মূল মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার শো। এখানে হচ্ছে সিপি, অটিজম এবং হচ্ছে ডাউন সিনড্রোম, আইডি সব ধরনের বাচ্চা আছে, তাদের সবাইকে নিয়ে আজকে আমরা আমাদের বইমেলা আসছি। বইমেলা এসে ওরা প্রথম হচ্ছে কি বাচ্চাদের বই দোকানগুলোতে আমরা ঘুরলাম এবং ওরা খুবই আনন্দিত। মজা করব, বই কিনবো। বইমেলায় নিয়ে আসলে যে অনেক রকমের বই দেখে, এতে বই পড়ার আগ্রহ হয়। আমি বই দেখেছি এবং নতুন নতুন বই কিনবো। তো বাচ্চাদের জন্যই আসা, সিসিমপুর দেখবে, বই কিনবে গল্পের। আজকাল তো মানুষজন তো নতুন জেনারেশন তো বই পড়ে না, সবার পকেটে একটা করে স্মার্টফোন থাকে, ওরা ওই স্মার্টফোনে 2-4 লাইন দেখে একটু ফেসবুক করেই ওরা সন্তুষ্ট। তাই যদি পাঠক তৈরি করা না যায়
তাহলে আমি ভালো বই কে লিখবে, কার জন্য লিখবে। সেই জন্য আমি খুবই ইন্টারেস্টেড যে ছোটো বাচ্চা যারা আছে তাদেরকে বই পড়া শেখানোর জন্য। চট্টগ্রামের ১৬ শহরে পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষজ্ঞ দল। তবে পুরো ঘটনা এখনও রহস্যে ঘেরা। আলামত সংগ্রহের পর পুলিশ বলছে সহজলভ্য উপাদান দিয়ে এই বিস্ফোরক তৈরি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের সব পুলিশ স্থাপনা ও দায়িত্ব পালনে সতর্কতা জারি করেছে সিএমপি। যেহেতু একটি ঘটনা হয়েছে, আমরা এই ধরনের শঙ্কা সামনে রেখেই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এখন সব ট্রাফিক পুলিশ সহ সকল ফোর্স এবং সকল স্থাপনাতে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। আশেপাশে কোনো সাসপিশাস কোনো জিনিস কেউ ব্যাগ থলে বা পোটলা কেউ রাখতেছে কিনা, এই সমস্ত বিষয়গুলোর প্রত্যেকে যেন সতর্কভাবে দেখে, সতর্কভাবে দৃষ্টি রাখে, এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না কিছুতেই। আজও বিভিন্ন স্থানে প্রাণ গেছে নারী, শিশুসহ ১৩ জনের। এর মধ্যে রাজশাহীতে বিয়ের দাওয়াতে যাওয়ার সময় নিহত হয়েছে ৬ জন, তাদের মধ্যে একই পরিবারের ৪ জন। গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কায় হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি বাস খাদে পড়ে প্রাণ গেছে ৩ জনের, আহত অন্তত ১৫ যাত্রী। এছাড়া রংপুর, মানিকগঞ্জ ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ঝরেছে আরও 4টি প্রাণ। মানুষ ওর মধ্যে কাতরাচ্ছে, আর এর মধ্যে গ্যাসের সিলিন্ডার মনে করেন যে বের হয়ে আছে, গ্যাস বের হচ্ছে। আমরা ভয় তো প্রথমে যেতেই পারিনি। সজোরে গাড়িটা চালাচ্ছিল, পাশেই যে একটি গাছের সাথে জোরে ধাক্কা লাগে, এই ধাক্কাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। রাজধানীর মুগদায় রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী। তার নাম তারিনা বেগম লিপা। সকালে এই ঘটনা ঘটে। স্বামী গোলাম কিবরিয়া জানান, পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার জন্য রিকশায় কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন তারিনা। টিটিপাড়া এলাকায় প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে তারিনা ছিটকে রাস্তায় পড়ে যান, গুরুতর আঘাত পান মাথায়। ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টানাটানি করে পরে গাড়িটি এমন নিয়ে যায়, স্পিডে নিয়ে যায়। আম্মু তখন ব্যাগের সাথে আম্মু পড়ে যায়নি। বেড়াইতে আসছি শুধু আমার ইয়েটারে নিয়ে, ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তখন বললাম যে একটু তাদেরকে এটা খুশি রাখি, আনন্দ দিই। এই আনন্দ দিতে গিয়েই আমার এই অবস্থা। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২ ছিনতাইকারী ও সালাম পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে ৭৪টি মোবাইল, একটি ট্যাব, ল্যাপটপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, অন্ধকার জায়গায় বেশি হয় ছিনতাই, তাই সিটি কর্পোরেশনকে ঝুঁকিপূর্ণ জায়গায় লাইটের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। এ সময় নরসিংদীর যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার বিষয়ে তদন্ত চলছে বলে জানান আব্দুল বাতেন। আমাদের সবগুলা ডিভিশন মিলে প্রায় ৪২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। তার মধ্যে আপনারা দেখেছেন যে প্রায় ৭৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, চাকু উদ্ধার হয়েছে, চাপাতি উদ্ধার হয়েছে, ল্যাপটপ উদ্ধার হয়েছে, এবং এই অভিযানটা আমরা আরও অব্যাহত রাখব। দেশের উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে দুর্নীতি চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বিকেলে রাজশাহীতে দলটির বিভাগীয় জনসভায় তিনি বলেন, ব্যাংক লুটেরাদের দায় জনগণ নেবে না। তিনি অর্থ পাচারকারীদের নাম প্রকাশের দাবি জানান। জনসভায় দলটির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। সকল গণতান্ত্রিক শক্তিকে, প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। পদ্মা সেতুর ৩৯টি পিলারের কাজ শেষ, বাকি আর মাত্র ৩টি। তারপর স্প্যান বসানোর জন্য প্রস্তুত হবে সব পিলার। জুলাইয়ের মধ্যে দৃশ্যমান হবে মূল সেতুর পুরো কাঠামো। প্রকৌশলীরা জানান, বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নেই, তাই চীনাদের সাথে মিলেমিশে কাজ করছেন বাংলাদেশিরা। ফলে মিস হবে না ডেডলাইন। পিয়ারের কাজ শেষ হয়ে গেছে। সুপারটি আইগার্ডার বসানো শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে। ব্রাজিলের প্রান্তে আইগার্ডার বসানো শেষ। আমরা যে টার্গেট নিয়েছি ২১ সালে জুন, আমাদের টাইম এক্সটেনশন হয়েছে টাইম। তো আশা করি আমরা সেই টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারবো বলে আশা করি।
অন্তত 23টি দেশে স্থানীয়ভাবেই করোনা ভাইরাস ছড়িয়েছে। এসব দেশের আক্রান্তদের মধ্যে কেউ বিদেশ সফর করেননি। এমন অবস্থায় বিদেশ থেকে আগতদের নিয়ে বড় ধরনের কোনো আয়োজন না করতে পরামর্শ দিয়েছে IEDCR। এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত দেশ ভ্রমণ করতে বাধ্য হন, তবে তাকে দেশে ফিরে 2 সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। এদিকে সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত আরও একজন সহ মোট 2 জন বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 3 জন। অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতে চিকিৎসাধীন এক বাংলাদেশির শারীরিক অবস্থা। সভা সমাবেশ মিটিং সেমিনার এরকম কিছু কিছু অনুষ্ঠিত হচ্ছে। সেই সমস্ত সভাতে যদি আক্রান্ত দেশসমূহ থেকে কোনো অংশগ্রহণকারী আসার সম্ভাবনা থেকে থাকে, আমরা অনুরোধ করব যদি সম্ভব হয় সেই সভা সেমিনারগুলো এখন স্থগিত করে পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য। দক্ষিণ কোরিয়া ও ইরানে মারাত্মক অবনতি হয়েছে করোনা ভাইরাস পরিস্থিতির। ব্রিটিশ গণমাধ্যম BBC বলছে, ইরানে সরকারি তথ্যের তুলনায় কয়েক গুণ বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা। কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা 210, যা চীনের বাইরে সর্বোচ্চ। আর দক্ষিণ কোরিয়ায় গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 813 জন। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত 60 দেশে শনাক্ত হয়েছে ভাইরাসটির সংক্রমণ। ইতালিতে মারা গেছেন 21 জন। করোনায় গেল 24 ঘন্টায় চীনে মৃত্যু হয়েছে 47 জনের। সব মিলিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা 2933 আর আক্রান্ত 85,000-এর বেশি। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল কয়েকদিনে নতুন করে বেশ কিছু দেশে ছড়িয়েছে ভাইরাসটি, যা উদ্বেগের কারণ। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে বাড়ানো হয়েছে আমাদের কার্যক্রম, কারণ বিশ্ব পরিস্থিতি এখন সর্বোচ্চ পর্যায়ে। ভয়াবহ সহিংসতার রেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে দিল্লি। খুলেছে অফিস আদালত, কাজে বেরোচ্ছেন অনেকেই। খুলেছে বেশ কিছু দোকানপাট। ভেতরে ভেতরে শঙ্কা থাকলেও অনেকটা স্বাভাবিক যান চলাচল। ধ্বংসাবশেষ সরাতে কাজ করছে প্রশাসন। বেশিরভাগ এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে 144 ধারা। দিল্লি কাণ্ডে এ পর্যন্ত 130টি FIR দায়ের হয়েছে, আটক 6 শতাধিক। সংশোধনী নাগরিকত্ব আইন বিতর্কে সোমবার থেকে শুরু হওয়া কয়েকদিনের সহিংসতায় প্রাণ গেছে 42 জন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাজনিত আস্থা ফিরে আসছে বলে মনে হচ্ছে। জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। দিল্লিতে সহিংসতাকে কেন্দ্র করে শতাধিক মামলা দায়ের ও গ্রেফতার আতঙ্কে মুসলিম অধ্যুষিত বহু এলাকায় জনশূন্য। এই অবস্থায় শনিবার ফের মাঠে নামে কট্টরপন্থী কয়েকটি হিন্দু গোষ্ঠী। নাগরিকত্ব আইন ইস্যুতে সরকারের অবস্থানের সমর্থন তাদের। সোম ও মঙ্গলবারের সহিংসতার জন্য মুসলিমদের দায়ী করেছে তারা, অভিহিত করেছে জিহাদি ও সন্ত্রাসবাদী হিসেবে। নারী বিশ্বকাপের খবর। নিউজিল্যান্ডের কাছে 17 রানে হেরে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষকে 91 রানে আটকে রেখেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। 74 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও সেটি ধরে রাখতে পারেন নিউজিল্যান্ড। 36 রানে ওপেনার সোফি ডেভিনকে ফেরান সালমা খাতুন। 4 রান পর ইনিংসের সর্বোচ্চ 25 রান করা আরেক ওপেনার রাচেল ফেরেন সালমার দ্বিতীয় শিকার হয়ে। ঋতুমণি 4 আর সালমার 3 উইকেট শিকার 91 রানে থামে ব্ল্যাক ক্যাপদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 17 রানে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। 2 রান পরেই ফেরেন আরেক ওপেনার আয়েশা রহমান। ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন ফারজানা হক আর ঋতুমণি। নিগার সুলতানার ইনিংস সর্বোচ্চ 21 রানে 74 রানে থামে লাল সবুজের ইনিংস। আবারও এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাইতে। এসএসসির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আজ। এর আগে 2018 সালেও এশিয়া কাপ হয়েছিল দুবাইতে। এবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে, কিন্তু BCCI থেকে আগেই জানানো হয়েছিল নিরাপত্তার কারণে তারা পাকিস্তানে যাবে না। পাকিস্তানও তাদের দেশে আয়োজন করতে চায় এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এমনকি গুঞ্জন উঠেছিল বাংলাদেশ পাকিস্তান সফর করলে এশিয়া কাপের আয়োজক হতে পারে BCB। সেবার অবশ্য এমন কথাও উড়িয়ে দিয়েছিল PCB। তবে ভারত অংশগ্রহণ না করলে হারাতে পারে আসরের জৌলুস। এসএসসির আলোচনায় শেষ পর্যন্ত দুবাইতে এশিয়া কাপ আয়োজনে সম্মত হয় পাকিস্তান। প্রথমবারের মতো নাটকের গল্প লিখলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পাশাপাশি কাজ করেছেন চিত্রনাট্যেও। নাটকের নাম থার্ড আই। 26 ও 27 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়। গল্প লেখার পাশাপাশি এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন নিজেই। নাটকটিতে তাকে দেখা যাবে একজন নারী বিক্রয় কর্মীর চরিত্রে।
চলছে সব খবর, ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। 5 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন। আগামী 1 মার্চ সম্মেলনকে সামনে রেখে নেতৃত্বে আসার জোর প্রচেষ্টা চালাচ্ছেন পদপ্রত্যাশীরা। এরই মধ্যে নেওয়া হয়েছে সম্মেলন অনুষ্ঠানের আনুষঙ্গিক সব প্রস্তুতি। বলা হচ্ছে বড় পরিসরে এমন সম্মেলনের আয়োজন এবারই প্রথম। দলটির নেতাকর্মীরা জানান, তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করবেন এমন নেতৃত্বই তারা চান সম্মেলনে। সঠিকভাবে দল পরিচালনা করবে, বিশেষ করে আমরা সাংগঠনিক নেতৃত্ব চাই। রাজশাহীকে আরও এই বিএনপি জামাতের থেকে শক্তিশালী একটি সংগঠন গড়ে তুলবে। 15,000 লোকের আমরা একটা মানে নেতাকর্মীদের একটা সমাবেশ করতে যাচ্ছি। তো এই এত বড় সম্মেলন কোনোদিন মহানগর আওয়ামী লীগের আগে স্বাধীনতার পর হয় না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বদাই তিনি মাঠে তৎপর থাকবে, এইরকম নেতৃত্ব চায়। রাজশাহীতে আজ অবধি যতগুলো বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। প্রতিকূলতায়ও হাল ছাড়তে নারাজ চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। লড়তে চান শেষ পর্যন্ত। একান্ত সাক্ষাৎকারে বললেন 35 বছরের রাজনৈতিক সংগ্রামের কথা। প্রথমবার লড়ছেন মেয়র পদে, তার চাওয়া কেন্দ্রভিত্তিক সেনা মোতায়েন আর সুষ্ঠু ভোট। প্রতিটা বুথের মধ্যেই সেনাবাহিনীর অফিসার নিয়োগ করার জন্য, কারণ প্রতিটা সেন্টারে যখন আপনি ঢুকবেন তখন সেখানে বহিরাগতরা থাকে এবং সেখানে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়, কাজে সেটাকে তাদের নিরাপত্তা দিতে হবে এবং এটা ইসির দায়িত্ব। চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গতকাল দক্ষিণ পাহাড়তলির ঝর্ণাপাড়ায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালীন 50-60 জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বর্তমান কাউন্সিলর সাবের আহমেদ সহ অজ্ঞাত 50 জনকে আসামি করে থানায় মামলা করেন নুরুল আমিন। প্রশাসনের কাছে একটি জোর দাবি জানাই, অনতিবিলম্বে এই ঘাতকদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করে সুশাসন মাধ্যমে আমরা তাদের বিচার ব্যবস্থা কায়েম করার জন্য আবেদন জানাচ্ছি। বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে আহত ইউপি সদস্য উচত হুয়াই মারা গেছেন। ভোরে জামছড়ির একটি খামার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুলিশ জানায় 22 ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকদের না জানিয়ে উচত হুয়াইকে এলাকায় নিয়ে আসেন স্বজনরা। হামলার দিন তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমার সঙ্গে ছিলেন। গুলিতে প্রাণ হারান বাচনু। এই সময় হামলাকারীদের চিনে ফেলায় থোয়াইকে গুলি করা হয় বলে ধারণা পুলিশের। কিশোরগঞ্জে নজরুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়েছে দুর্বৃত্তরা। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুক্রবার সদর উপজেলার কুট্টাগড় গ্রামে এই ঘটনা ঘটে। হামলার শিকার নজরুল ইসলাম জানান, গাছ থেকে শিশুদের পেয়ারা পাড়া নিয়ে প্রতিবেশী ইসরায়েল, মুস্তফা, কায়ুম ও মমিনের সাথে বিরোধের সূত্রপাত। এরই জের ধরে তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় নজরুল ইসলামকে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হওয়ার সাথে সাথে একদম দুর্বৃত্ত একটা ছোট্ট ঘটনা নিয়ে আমার উপরে দাবাইয়ে পড়ে এবং আমাকে রড দিয়ে বাড়িতে আরম্ভ করে। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার মাসে আমার বাবাকে কয়েকজন দুর্বৃত্তরা এসে মাগরিব নামাজের পরে এসে হামলা করে। আমি তাদের সূক্ষ্ম বিচার চাই। এ বিষয়ে আমি অনুরোধ করব ওনার পক্ষে কিংবা উনি থানায় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করবেন এবং পুলিশ আইনের ভিতরে থেকে একজন মুক্তিযোদ্ধাকে সর্বাত্মক সহযোগিতা, আইনগত সহযোগিতা প্রদান করবে। মৌলভীবাজার সদরে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ভোরে কাগাবালার বড়তল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, গ্রামের আব্দুল খালেকের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের পিছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুলু। তার বাড়ি সিলেটের ওসমানীনগর। ঘটনাস্থল থেকে ডাকাতির মালামাল সহ দেশে তৈরি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বরিশাল নগরীতে একটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতা সহ 3 জনকে আটক করেছে পুলিশ।
উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে গতরাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ সংলগ্ন একটি মাদকের আখড়ায় অভিযান চালায় তারা। এই সময় বরিশাল মহানগরীর 28 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্স ও তার 2 সহযোগী রিয়াজ ও সুজনকে আটক করে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় 31 পিস ইয়াবা। এই ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সম্ভব নয় বলে মনে করেন নর্ডিক রাষ্ট্রদূতরা। সকালে কসমোস সেন্টারে আয়োজিত সেমিনারে তারা বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা অনন্য, তবে এই সংকট যত দীর্ঘায়িত হবে তা বাংলাদেশ ও মিয়ানমার সহ এই অঞ্চলের জন্য ঝুঁকি বাড়াতে পারে বলে শঙ্কা তাদের। পাশাপাশি বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন তারা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমদ চৌধুরীর সঞ্চালনায় ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত সিসলে ব্লেইকেন এবং সুইডেনের দূত চার্লোটা স্কাইলার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন। ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার নিয়ে তৈরি হয়েছে এক ধরনের ধূম্রজাল। সুদহার আগের জায়গায় নেবার ক্ষেত্রে ইউটার্ন নিয়েছে সরকার। শর্তযুক্ত করে বলা হচ্ছে, অটোমেশন করা হলেই কার্যকর হবে আগের সুদহার। সঞ্চয় অধিদপ্তর বলছে, ডাকঘর স্কিমে মূলত কারা বিনিয়োগ করেন সেই তথ্য খতিয়ে দেখা হবে, তবে নিরাপদ সঞ্চয়ের সুযোগ চায় সাধারণ বিনিয়োগকারী। বাচ্চারা যা পালতে হয় বলেন, মানে কিভাবে আমরা চলবি, জুনে কমে কিনা এই টেনশনে আসে। কোন সময় মরে যায় তো এটা দেয় না, ভেঙেছি এটা কাপড় চোপড় কিনলাম কি খাইয়ে গেলাম, ছেলেও দেয়। সরকারটা পুনর্বিবেচনার কথা বলেছেন, পত্রিকা দেখেছেন আপনারা। আমার ধারণা যে হয়তো তারা অপেক্ষা করছেন বা সরকারের চূড়ান্ত নির্দেশনা সরকার এনকারেজ করছেন যে যারা ক্ষুদ্র সঞ্চয়কারী, যারা সঞ্চয় মানসিকতা নিয়ে একটু একটু করে টাকা জমাবেন বা এক সময় নেবেন আবার রাখবেন আবার নেবেন। ময়মনসিংহে স্বাস্থ্যসেবা চলছে কোনো ধরনের নিয়ম নীতি ছাড়াই। মানহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা নিরীক্ষায় হচ্ছে ভুল, শিকার হতে হচ্ছে ভুল চিকিৎসারও। ওষুধেও ধরা পড়ছে ভেজাল। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। ময়মনসিংহের বেসরকারি চিকিৎসার বেহাল অবস্থা নিয়ে হোসেন শাহিদের ধারাবাহিক প্রতিবেদন এবং সেসব আমরা খবর দেখাচ্ছি আজ দিন জুড়ে। তারা বলতেছে এটা ভুল হয়ে গেছে, অনেক কিছু বলছে, তখন রিপোর্ট নেওয়ার লাগে জোরে অনেক কিছু করছে। এই স্ট্যান্ডার্ড এবং ক্যালিব্রেটরগুলো তারা যেই টেম্পারেচারে রক্ষিত করার কথা ছিল সেটি তারা করে না। টেস্টগুলো করার পরে যে অ্যানালিস্ট তো আগে সিগনেচার করবে, সেটি না করে ইনচার্জ আগে সিগনেচার করছেন। প্যাথোলজিক্যাল রিয়েজেন্ট রাখার বা সংরক্ষণ করার জন্য যে নিয়ম আছে, বিশেষ করে ওই রিয়েজেন্টের কিটের গায়ে লেখা থাকে সেই টেম্পারেচারে রিয়েজেন্ট রাখতে। স্ট্রিপ বা এগুলো এতভাবে প্রিন্ট করা সম্ভব ধরা খুবই মুশকিল। এখন শুধুমাত্র তখন দেখা যায় যে ওদের লট নম্বরের সাথে মিলে কিনা, এটা অনেক সময় মিলে না। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কুমিল্লায় মহাসড়কের পাশে খোলা স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে চরম বিপাকে পড়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী সহ স্থানীয়রা। জনভোগান্তি কমাতে ডাম্পিংয়ের জন্য জায়গা নির্ধারণ করতে মেয়রকে আহ্বান জানিয়েছেন ডিসি। লোকজন আইতে যেতে অনেক গন্ধ ময়লার হয়, আর গাছগুলো নষ্ট হয়ে যেতে গেছে। এখানে অনেকগুলো বড় বড় গাছ ছিল, গাছগুলো সব মরে গেছে। পরবর্তীতে এই কিছু চোর চাটা আসে এগুলো কাটিয়ে নিয়ে গেছে। উন্নয়ন সমন্বয় কমিটির সভা সিদ্ধান্ত নিচ্ছে যে মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা ফেলার জন্য পৌরসভা নিজস্ব ব্যবস্থাপনায় স্থান ঠিক করবে। ওনারা ওখানে বর্ণনা করেছে যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা সেটা মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পাকিস্তানে বাস ও ট্রেনের দুর্ঘটনায় নারী শিশু সহ কমপক্ষে 20 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। প্রশাসন বলছে, শুকুর জেলার কান্ধারা এলাকায় রেল লাইন পার হচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এ সময় করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী দ্রুত গতির একটি ট্রেন ধাক্কা দেয় বাসটিকে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম বলছে, রেল ক্রসিংটিতে কোনো প্রহরী না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
পাকিস্তানে ব্লাসফেমি আইনে অভিযুক্ত আসিয়া বিবিকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। শুক্রবার আসিয়া বিবির সাথে বৈঠকে এই প্রস্তাব দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় আসিয়া বিবি তার সিদ্ধান্ত জানাতে মানসিক এবং শারীরিক অবস্থার জন্য কিছুটা সময় চেয়েছেন। বলেন, ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে গর্বিত তিনি। পাকিস্তানে 2010 সালের এক ঘটনায় ব্লাসফেমি অভিযোগে আসিয়া বিবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে 2018 সালে তাকে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট। তার মুক্তির প্রতিবাদে সেই সময় সহিংস বিক্ষোভ হয়। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। কাল থেকে সিলেটে শুরু হচ্ছে 2 দলের একদিনের ম্যাচের সিরিজ। দুপুর 1টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সেই লক্ষ্যে ম্যাচের আগের দিন সকাল থেকেই শেষবারের মতো ঘাম ছড়িয়েছে টাইগাররা। এই ম্যাচ দিয়ে একদিনের ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অবশ্য দল হিসেবে জিম্বাবুয়েকে সমীহ করছেন টাইগার অধিনায়ক। তবে শুরু থেকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিতে চায় টাইগাররা। সংবাদ সম্মেলনে মাশরাফি তার ক্যারিয়ার নিয়ে বিসিবি যেই সিদ্ধান্ত নেবে সেটি মেনে নেবেন বলে জানান। এদিকে বিকেল 3টায় অনুশীলনে নামে জিম্বাবুয়ে দল। স্টার্টটা ভেরি ইম্পর্টেন্ট, ব্যাটিং বোলিং যেটাই করি। আর এনভায়রনমেন্ট পুরো ভালো আছে টিমের। কিছু ইয়াং প্লেয়ার যারা এসেছে, কোচিং স্টাফও নিউ অলমোস্ট, তারা কিছুদিন কাজ করেছে। ইয়াং প্লেয়ার যারা এসেছে তারাও অনেক এক্সাইটেড। টেস্ট ম্যাচ জিতে আসার পরে ধরেন কিছুটা হলেও ওই জয়ের ইয়েটা আছে, ফ্লেভারটা টিমের সাথে আছে। সো আশা করি যে ঠিকঠাক থাকলে কালকে ভালোভাবে শুরু করতে পারবো ইনশাল্লাহ। নিউজিল্যান্ড ভারত টেস্টের খবর। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও ধুঁকছে ভারত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 9 উইকেটে 216 রান। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 30 রানে মায়াঙ্ক আগারওয়ালের উইকেট হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পুজারাকে সাথে নিয়ে 50 রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন পৃথ্বী। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে 54 রান করে জেমিসনের বলে আউট হয়ে ফেরেন শ। এরপর অধিনায়ক কোহলি আর আজিঙ্কা রাহানেকে খুব দ্রুত ফিরিয়ে ভারতের মিডল অর্ডারে চির ধরান টিম সাউদি। পঞ্চম উইকেটে হনুমা বিহারীর সাথে 81 রানের জুটি করেন পূজারা। 55 রান করে ওয়াগনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সিরিজের প্রথম টেস্টে 10 উইকেট হারের ফলে সিরিজ হার এড়াতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই ভারতের সামনে। আর ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে নিউজিল্যান্ড। মুম্বাইয়ে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক সম্মেলনে গিয়েছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। এই কারণে তার নতুন সিনেমা থাপ্পড়কে বয়কট করার ডাক দিয়েছেন আইনটির সমর্থকরা, হয়েছেন ট্রলিংয়ের শিকার। তবে এর জবাবও দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। বয়কট থাপ্পড় ট্রলের জবাবে তাপসী বলেছেন, সামাজিক মাধ্যমে কিছু বেকার মানুষকে কাজ দিতে পেরে তারা খুশি। তিনি শুধু এতটুকুই বলতে চান, এরকম তুচ্ছ বিষয়ে তিনি বেশি গুরুত্ব দেন না। যুক্তরাজ্যের লন্ডনে চলছে রং বেরঙের অর্কিড প্রদর্শনী। কিউ বোটানিক্যাল গার্ডেনে 25তম এই আয়োজনের থিম ইন্দোনেশিয়ার জীববৈচিত্র্য ও সংস্কৃতি। ইন্দোনেশিয়ার প্রাকৃতিক বৈচিত্র্য থেকে অনুপ্রেরণা নিয়ে সাজানো হয়েছে প্রিন্সেস অব ওয়েলসের সংরক্ষিত এলাকা। নানান রং ও বাহারি সব অর্কিড মন কেড়ে নেবে যে কারো। স্থান পেয়েছে প্রায় 5000 প্রজাতির অর্কিড। মাসব্যাপী প্রদর্শনী চলবে 8 মার্চ পর্যন্ত। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার জীববৈচিত্র্য আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, বিশেষ করে দেশটির দ্বীপপুঞ্জ আর প্রাকৃতিক সৌন্দর্য। উৎসব উপলক্ষে বাগানকে সাজাতে প্রাকৃতিক বৈচিত্র্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। সত্যি অপূর্ব। তারা প্রদর্শনীর মধ্য দিয়ে বিভিন্ন দেশের ঐতিহ্যকে তুলে ধরে। এই বিষয়টিও ভালো লেগেছে। প্রতি বছরই আসি। এই মৌসুমের ফলগুলোকে একসাথে দেখার জন্যই আসা। আর অর্কিডের প্রতি আকর্ষণ তো রয়েছেই। চলছে সব খবর। ছোট্ট আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। রোববার প্রথমবারের মতো সারা দেশে পালিত হতে যাচ্ছে জাতীয় বীমা দিবস। সেই উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারের স্লোগান, বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি। আয়োজনে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বীমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারি। এছাড়া বিভিন্ন বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরাও যোগ দেন র্যালিতে। এ সময় বীমা দিবস সফল করার অঙ্গীকার করেন তারা। ই পাসপোর্ট কার্যক্রমে হজ বড় ল।
নির্ধারিত দিনে মিলছে না কাঙ্ক্ষিত পাসপোর্ট, জরুরি ক্যাটাগরিতে বাড়তি টাকা দিলেও পাচ্ছেন সাধারণ সেবা। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, মেশিনের ত্রুটির কারণেই হচ্ছে দুর্ভোগ, তারপরও নেওয়া হচ্ছে জরুরি আবেদন। এটিকে এক ধরনের প্রতারণাই বলছেন ভুক্তভোগীরা। এইভাবে ভোগান্তি করাটা ঠিক না। আমাকে ডেট দেওয়া হলো আজকে, তা আমাকে ডেট মনে করেন যে মেইলে তো জানাইতে পারতো যে আপনার পুলিশ ভেরিফিকেশন নাই। ডেলিভারি টাইমটা আননেসেসারিলি যারা এক্সপ্রেস বা যাদের ইনস্ট্যান্টলি যারা আমরা দেই আর কি, তাদের জন্য আসলে কাজ করছে না। জনগণের কাছ থেকে এক্সপ্রেস ফি নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এক্সপ্রেস টাইমে দেওয়া উচিত। আদারওয়াইজ সুপার এক্সপ্রেসটা যেরকম বন্ধ আছে, মানে অতি জরুরি কিন্তু এখনও চালু করেন নাই, তো ঠিক সেরকম এক্সপ্রেসটাও বন্ধ করে রাখলে হয়তো আমার এতগুলি টাকা লাগতো না। পুরো সিস্টেমটাই চালু হয়নি, পুরোটি চালু হয় নাই। তো এমআরপির যে সিস্টেমটার জন্য আমরা এটাকে সেগ্রিগেট করতে পারতাম, আলাদা করতে পারতাম এগুলোকে, এই মেশিনটা এখনও পেরে উঠছে না। সিলেট নগরীতে ইন্টারনেট সেবায় বিপর্যয় নামার শঙ্কা দেখা দিয়েছে। তারবিহীন নগরী প্রকল্পে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য বিকল্প ব্যবস্থা না রেখে বিদ্যুতের খুঁটি অপসারণের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। এতে বেকায়দায় পড়েছে এই সেবার সাথে জড়িতরা। সমন্বয়হীনতার অভিযোগ তাদের, তবে সিটি কর্পোরেশন বলছে এ নিয়ে আলোচনা হয়েছে। টিভি চ্যানেল বা ব্যাংকগুলা, সবগুলো জিন্দাবাজার এলাকাতেই। যে সময় উনি কুটি তুলে ফেলবে তখন আমাদের কেবল কেটে যাবে, তো সবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের কারণে যেটা হয়েছে, এখনও অনেক গ্রাহক ডাউন আছে। আমি নিজেই অনেক জায়গায় আমি কানেকশন দিতে পারছি, দরকার ভিতরের যে গেটটা আছে ওইখানে আমরা আশেপাশে কোনোভাবে কানেকশন দিতে পারতেছি না। এখন যে পরিস্থিতির শিকার হয়েছি আমরা, ওই পরিস্থিতি বের হইতে হলে ওনার সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন, যেহেতু উনি নগরপিতা। বিকল্প ব্যবস্থা গ্রহণ না করে হঠাৎ করে পিলারগুলো তুলে দেয়, সবগুলো কেবল নিচে পড়ে যাবে। এতে কি দাঁড়াবে? সিলেট শহরের যা ইন্টারনেট সেবা রয়েছে, যত ধরনের ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে বাসা বাড়িতে যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে, সেগুলো বিপর্যয়ের সম্মুখীন হবে। তাদেরকে বারবার প্রস্তাবনা দেওয়া হয়েছে যে তোমরা, আমরা এখন রাস্তা করে নিচ্ছি, আমাদের সঙ্গে ডিশ, আমাদের সঙ্গে টিএনটি, ওভারহেডের যেগুলো আছে সবাই মাটির নিচে নিয়ে যাচ্ছে, আমরা সুযোগ করে দিচ্ছি এই ফাঁকে তোমরাও একটা সাইড করে নিয়ে যাও। চীনে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে বন্ধ আমদানি রফতানি, এতে বিপাকে পড়েছেন কাঁকড়া চাষিরা। বিক্রিযোগ্য কাঁকড়া মারা যাচ্ছে ঘেরেই। বিক্রি ও দাম একেবারেই পড়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় বরগুনার 5 শতাধিক চাষি। এমন অবস্থায় সরকারি সহযোগিতা চান তারা। হঠাৎ করে করোনা ভাইরাস আসার ক্ষেত্রে আমাদের এই কাঁকড়াগুলো কোনো বাইরে চালানো হচ্ছে না। কাঁকড়ার বোধ করিয়ে যায়, পাতি ঠ্যাং করিয়ে যায়, আমরা কাঁকড়া বিক্রি করতে পারতেছি না। আমরা অনেক টাকা পয়সা দিয়ে ঘের করাইছি, এরাও বিক্রি করতে বলে আমরাও অনেক লসে আছি। আমাদের ঋণটা মূলত পিকেএসএফ থেকে দেওয়া, এই পিকেএসএফের ঋণ আমাদের মৌকুব করার কোনো সম্ভাবনা নেই। তাদেরকে বলছি যে আপনারা ধৈর্য হারা হবেন না, কিছু খাবার আগে যেভাবে দিতেন কিছু কমিয়ে দেন, যাতে তার বোনার ডেভেলপমেন্টটা ধীরে ধীরে আসে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের ভোট। সকাল 9টা থেকে জাতীয় প্রেস ক্লাবে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। ডিইউজের নির্বাচনে এবার মোট ভোটার 3160 জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 39 জন প্রার্থী। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রেস ক্লাব অডিটোরিয়ামে স্থাপন করা হয়েছে 35টি বুথ। জয়ের ব্যাপারে অবশ্যই আমরা আশাবাদী। আমরা যেহেতু গণমাধ্যমের স্বাধীনতা, মর্যাদা, অধিকার নিয়ে লড়াই করি, সেই লড়াইয়ের পক্ষেই সাধারণ সাংবাদিকরা রায় দিবে, এই প্রত্যাশা আমাদের। দুঃখের বিষয় হচ্ছে এই যে লড়াই সংগ্রামের যে ধারা, সেই ধারায় অনেক সাংবাদিক যারা এখন ভোট করছে তাদের দেখছি না, কিন্তু আগামী দিন আশাবাদী থাকতে চাই যে তারা যেন এই লড়াইটাতে ট্রেড ইউনিয়নের কর্মী হিসেবে অগ্রভাগে থাকে। সুজুকি আল্টো ও সুজুকি ওয়াগন আর গাড়ির বাজারজাতকরণ শুরু করলো উত্তরা মোটরস। সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়ির বাজারজাতকরণ শুরু হয়। এবারে স্লোগান নতুন আল্টো নিয়ে হোক স্বপ্ন পূরণ, লিভ বিগার উইথ দ্য অল নিউ ওয়াগনার। উদ্বোধনের দিনেই 50 জন ক্রেতার কাছে 2টি মডেলের মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটি এর চেয়ারম্যান কামরুল হাসান ও উত্তরা মোটরসের কর্মকর্তা-কর্মচারীরা। 5টি ইসলামী ব্যাংকের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ব্যাংকিং মেলা 2020। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মেলার উদ্বোধন করা হয়। রাজধানীর পাশাপাশি দেশের 20টি স্থানে একযোগে অনুষ্ঠিত হয় ডিজিটাল ব্যাংকিং মেলা। মেলায় আসা গ্রাহক দর্শনার্থীদের ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এছাড়া তাৎক্ষণিকভাবে ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন অ্যাপের রেজিস্ট্রেশন ব্যবস্থা রয়েছে মেলায়।
নোয়াখালীর সুবর্ণচর পৌরসভা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সুবর্ণচর উপজেলাবাসী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুবর্ণচর উপজেলাবাসী। চট্টগ্রাম আহ্বায়ক মোহাম্মদ সালেউদ্দিন তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুকৌশলে সীমানা বর্ধিতকরণের মাধ্যমে নাগরিকদের জীবনমানের উন্নয়ন ব্যাহত করতে প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করছেন। তিনি সুবর্ণচর পৌরসভার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। 100 বছর পেরিয়ে 25তম জন্মদিন পালন করছেন ডরিস ক্লেইভ। কারণ তার জন্ম 1920 সালের লিপ ডে অর্থাৎ 29 ফেব্রুয়ারিতে। ডরিসের মতোই বিশ্বের প্রায় 50 লাখ মানুষের প্রকৃত জন্মদিন 29 ফেব্রুয়ারি। লিপ ডেতে জন্মগ্রহণকারীদের নিয়ে গড়ে উঠছে ক্লাবও, যার নাম দ্য অনার সোসাইটি অব লিপ ইয়ার বেবিজ। ভালোবাসার বন্ধনে নিজেদের বাঁধলেন দুই তরুণ অভিনয় শিল্পী টয়া এবং শাওন। 29 ফেব্রুয়ারি লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে এই দিনটিকে তারা বেছে নিলেন বিয়ে করার জন্য। স্বল্প সংখ্যক কাছের বন্ধু এবং আত্মীয়দের নিয়ে এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয় ঢাকার একটি মিলনায়তনে। এর আগে বৃহস্পতিবার ঘরোয়া আয়োজনে টয়ার মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়। গত বছর সেপ্টেম্বরে দিল্লিতে কার রেসিংয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের আইমান সাদাত এবার পেলেন ভারতের মোটর স্পোর্টস ক্লাবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। ভক্সওয়াগন মোটর স্পোর্টসের 10 বছরের ইতিহাসে রেকর্ড করে শিরোপা জেতায় দিল্লিতে এক আয়োজনে তার হাতে বছর সেরা সম্মাননা তুলে দেন দেশটির কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। 2019 সালের সেপ্টেম্বরের 15 তারিখ দিল্লিতে পিছিয়ে থেকে শেষ রাউন্ডের ট্র্যাকে নেমেছিলেন চট্টগ্রামের এই তরুণ। শেষ পর্যন্ত সর্বকনিষ্ঠ রেসার হিসেবে অ্যামিও কাপের শিরোপা ঘরে তোলেন আইমান সাদাত, যা পেশাদার সার্কিটে কোনো বাংলাদেশের প্রথম শিরোপা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর, রাতে ওয়াটফোর্ডের আতিথ্য নেবে লিভারপুল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। আর এক ম্যাচে এফসি বোর্নমাউথের আতিথ্য নেবে চেলসি। ভিটালিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9টায়। 79 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের প্রতিপক্ষ 24 পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ওয়াটফোর্ড। কাগজ কলমের লড়াইয়েও অনেক এগিয়ে লিভারপুল। 27 বারের দেখায় 21 জয় অলরেডদের। আর মাত্র 4 ম্যাচে জয় পেলেই 30 বছর পর শিরোপা জিতবে অলরেডরা। এদিকে আরেক ম্যাচে টেবিলের 4-এ থাকা চেলসির প্রতিপক্ষ 16 নম্বরে থাকা এফসি বোর্নমাউথ। এই ম্যাচে আব্রাহাম হুডসন কন্তের সার্ভিস পাবে না চেলসি, ফিরবেন অলিভার জিরো। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মাঠ থেকে 3-0 গোলের হার নিয়ে ফেরায় এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। গাইবান্ধার সাদুল্লাপুরে হয়ে গেল বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব। জিনিয়াস ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়। স্টলে স্টলে নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষক শিক্ষার্থীরা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। নানা ধরনের পিঠার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানান স্কুল কর্তৃপক্ষ। ভাটি বাংলার বাউল কবি শাহ আব্দুল করিম তার 104তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হয়েছে 2 দিনব্যাপী লোক উৎসব। দিরাই উপজেলার উজানথল গ্রামে জড়ো হয়েছেন দেশ বিদেশের অগণিত ভক্ত আর অনুসারীরা। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TV BD। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।